আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। দর্শক, সংলাপ প্রতিদিনে মূলত আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমাদের হাতে বেশ কিছু আলোচনার বিষয় আছে। আমাদের সাথে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক আজাদ মজুমদার। আমাদের সাথে আরও একজন আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক, সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আলোচনার শুরুতেই আমি প্রথমে যদি একটি বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা করি যে ভারতের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বেআইনিভাবে 5,000 মুসলিমকে বাংলাদেশে পুশিন করায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এ কারণে বললাম, আমরা কদিন ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, পত্রপত্রিকায় দেখছি পুশিনের ব্যাপারটি অনেক বেশি আলোচিত। হবেই বা না কেন, এটি আসলে এখন মানবিক ইস্যুতে কিন্তু দাঁড়িয়ে গেছে, প্রতিনিয়ত আমরা দেখছি। এখন এটা মাঝে মাঝে দেখা যায় যে নির্বাচনের আগে অথবা রাজনৈতিক চাপের কারণেও পুশিন বা সীমান্তের যে ইস্যু সেটা অনেক সময় সামনে আসে। এখনো কি এমন রাজনৈতিক কোনো চাপের কারণেই মনে হয় সামনে আসছে? আমি প্রথমে যদি আজাদ ভাইয়ের কাছে আসি, কি মনে হয়? এটা তো তাদের অভ্যন্তরীণ রাজনীতির চাপ। আমাদের সাথে তো এ বিষয়ে কোনো রাজনীতি নেই। রাজনীতিটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ। আপনি যদি পশ্চিমবঙ্গে দেখেন, পশ্চিমবঙ্গ বিজেপি সরকার যখন দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়ার আগে তাদের ইস্যুটাই ছিল বাংলাদেশ। তারা অ্যান্টি বাংলাদেশ একটা সেন্টিমেন্টকে ওখানে জাগিয়ে তুলে তারপরে তারা আপনার পশ্চিমবঙ্গের বিধানসভায় দায়িত্ব নিয়েছে। তো তারা সাকসেসফুল হয়েছে। প্রথমত তারা নির্বাচনে জিতেছে, দ্বিতীয়ত তাদের যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ দলের মধ্যে ভাঙন ধরিয়েছে। এখন তারা তাদের এই পাওয়ার কনসলিডেট করার জন্য সেখানে তারা যে ইস্যুগুলো নিয়ে তারা নির্বাচনে ক্যাম্পেইন চালিয়েছে, সেই ইস্যুগুলো নিয়ে তারা সেখানে তারা জানে যে তারা মুসলিম সম্প্রদায়ের ভোট পাবে না, এবং মুসলিম সম্প্রদায়কে চাপে রাখার জন্য তারা এই পুশিনের কাজগুলো করছে, এবং এগুলো অত্যন্ত অমানবিকভাবে করছে। আপনি যদি দেখেন যে এটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় তা না, এর আগে আসামে যখন বিধানসভা নির্বাচন হয়েছে তখনও কিন্তু একই ঘটনা ঘটেছে। আসাম অঞ্চল দিয়ে, ওই সিলেট অঞ্চল দিয়ে পুশিন করার চেষ্টা করা হয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকার সময়ে আমরা তো দেখেছি প্রায় 2000-এর মতো তারা বিভিন্ন সময়ে পুশিন করেছে। এগুলো প্রথমত তাদের অভ্যন্তরীণ একটা রাজনৈতিক ইস্যু আছে। তারা তাদের ভোটার বা তাদের যে হিন্দুত্ববাদী যে রাজনীতি, সেই রাজনীতিটাকে স্যাটিসফাই করার জন্য তারা এটা করে। আর একটা তো আছেই যে এগুলোর মাধ্যমে বাংলাদেশকে চাপে রাখার একটা কৌশল, সেই কৌশলটাও হয়তো। কিন্তু এই বন্ধু প্রতিম দুটি দেশ, ভারত বাংলাদেশ, সেখানে যদি এই জিনিসটা, এই চাপে রাখার বিষয়টা, সেটা কি সুদূর ভবিষ্যতে বাণিজ্য ক্ষেত্রেও প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে করেন না ভাই? না, প্রথমত বন্ধুত্ব তো একতরফা হয় না। আপনি বন্ধু প্রতিম বলেছেন, বাংলাদেশের দিক থেকে আসলে সবসময় বন্ধু প্রতিমই ছিল। কিন্তু তারাও তো বলেই থাকে যে হ্যাঁ, আমরাও বন্ধু প্রতিম দেশ। বন্ধু প্রতিম দেশ হলে তারা তো আমরা আশা যেমন করব। দীনেশ ত্রিবেদীও কিছুদিন আগে যখন আসেন, সেও কিন্তু বলেছেন যে আমাদের সম্পর্ক আরো অনেক দূর যাবে, জোরদার করব। দীনেশ ত্রিবেদী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা নিয়ে তো আমাদের দেশে অনেকেই আসলে এটাকে খুব স্বাভাবিকভাবে নেননি, এবং সেটা আসলে অকূটনৈতিক সুলভ বক্তব্য ছিল। ওনার বক্তব্যকে চাইলে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। উনি বলেছেন যে আমাদের দুটো দেশের মানুষকে উনি এক করে ফেলতে চেয়েছেন, দুটো দেশের ক্রিকেট টিমকে এক করে ফেলতে চেয়েছেন। তো এগুলো তো আসলে ঠিক আপত্তিকর, এবং কূটনৈতিকভাবে এগুলো কোনো কূটনীতির ভাষা হতে পারে না। এগুলো একটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে আপনি যদি দুটো দেশ একই হয়ে যায়, তাহলে তার দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত হিসেবে আসতে হয় না। ভারত আরেকটা আলাদা রাষ্ট্র দেখেই তো সেই রাষ্ট্রের একজন দূত হিসেবে উনি এটা এসেছেন। তো বাংলাদেশের স্বাধীন সত্তাকে স্বীকার করে নিয়ে বা বাংলাদেশের স্বাধীন সত্তাকে সম্মান জানিয়ে ওনাকে বাংলাদেশের সাথে কাজ করতে হবে, কিন্তু সেটা করেননি, এবং সেটা করেননি বলেই আসলে বাংলাদেশের, আমি তো দেখেছি এটা আমাদের সব রাজনৈতিক দলের পক্ষ থেকে, এমনকি সরকারের পক্ষ থেকেও আমাদের মাননীয় তথ্য মন্ত্রী উনি বলেছেন যে আসলে বাংলাদেশের মানুষকে বা বাংলাদেশকে সম্মান জানিয়েই বাংলাদেশের সাথে কাজ করতে হবে। সো ওনার যে কথাগুলো, সেই কথাগুলো ঠিক বন্ধু প্রতিম না। উনি অনেকটা মানে এটা এক ধরনের কি বলে পলিটিক্যাল স্টান্ট
বলা যায়। উনি সেরকম একটা পলিটিক্যাল একটা গেমিক তৈরি করার এখানে চেষ্টা করেছেন, বা এমনভাবে বলার চেষ্টা করেছেন যে আমরা ভাতৃপ্রতিম, তাদের সাথে তাদের তাদের সাথে উপর বা নির্ভরশীল। ভারতে একটা তো কথাই চালু আছে, বিজেপির লোকজন সুযোগ পেলে অখণ্ড ভারতের কথা বলে। তো ওনার বক্তব্য কিন্তু অখণ্ড ভারতের সুর ছিল, যেটা আসলে স্বাধীন বাংলাদেশের যে সত্তা সেটার প্রতি এক ধরনের অশ্রদ্ধা প্রদর্শন। এটা আমাদের দেশের মানুষ তো স্বাভাবিকভাবে নেয়নি। আমি একটু যদি ইলিয়াস ভাইয়ের কাছে আসি, ভাই বলছিলেন যেমনটি দেখেন, এই পুশিনকে কিন্তু ভারত বলছে যে আমরা অবৈধ অভিবাসীকে তাড়াচ্ছি, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে সার্বভৌমত্বের উপর আঘাত। নিশ্চয়ই এখন এই দুই রাজনৈতিক অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আসলে হচ্ছে চলমান এটার সমাধানের এটা পথ আসলে আসলে ভারতের নেচারটা এরকম। আপনি দেখেন শুধু বাংলাদেশের সঙ্গে না, বাংলাদেশে পোষণ করছে, ওকে ঠিক আছে। আপনি দেখুন তাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, এবং ভারত খুব নিঃসন্দেহে দুর্ভাগা দেশ, একটি প্রতিবেশীর সঙ্গে কিন্তু তাদের ভালো সম্পর্ক নেই। আপনি ধরুন পাকিস্তান, আমরা বলি যে চিরবৈরী রাষ্ট্র, গেলাম পাকিস্তান বাদ দিলাম, তারপর আসলো চীন। চীন। চীনের সাথেও ভালো সম্পর্ক নেই ভারতের, এবং কি বলে যে দা কুমড়া সম্পর্ক। চীনে যে সাধারণ মানুষ, আমি দীর্ঘদিন চীনে ছিলাম, সাধারণ মানুষও খুব ভারতকে ঘৃণা করে। গেল চীন, এর পাশে ছোট্ট একটি রাষ্ট্র যেটি পৃথিবীতে একমাত্র স্বীকৃত হিন্দু রাষ্ট্র, এবং ভারতেও কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, নেপাল। সেই নেপালের সাথেও কিন্তু সম্পর্ক ভালো না, আমরা জানি সবাই। এই যে ছোট্ট একটি দেশ, আমাদের কারণ বাজারের চেয়ে বেশি লোক আছে, মালদ্বীপ, মাত্র 5 লক্ষ লোক, সেখানে কিন্তু চীনপন্থীরা ক্ষমতায়। শ্রীলঙ্কার সাথে ভালো সম্পর্ক নেই, শুধু বাংলাদেশের সাথে সম্পর্ক ছিল একটি রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘদিন, এবং সেই রাজনৈতিক দলটির যত অপশাসন, নির্বাচনের নামের প্রহসন, তাকে সাপোর্ট করে গেছে একদম ব্লাইন্ডলি। সেই দলটি আওয়ামী লীগের সঙ্গে তাকে ভালো সম্পর্ক ছিল। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর, এবং বাংলাদেশের ইতিহাসে এভাবে কিন্তু কেউ ক্ষমতাচ্যুত হয়নি। সেটি ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ, তাদের খুব কষ্ট লেগেছে, এবং নিশ্চয়ই একজন সাবেক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একজন প্রতিনিধিও এখানে আছেন, তিনিও জানেন যে সেই সময় কিন্তু খুব খারাপ সম্পর্ক ছিল সব দিক থেকে, আমরা জানি। তা আমরা আশা করেছিলাম একটি গণতান্ত্রিক সরকার আসার পরে সম্পর্কটি ভালো হবে, কিন্তু তারা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক করতে চায় না, গায়ের জোরে তাদের দেশের লোক। এবং এটি তো বিজেপির এক ধরনের প্রতিশ্রুতি ছিল নির্বাচন ওয়েস্ট বেঙ্গলে। এই মৌলবাদী দলটি ক্ষমতায় আসার এটি কিন্তু একটা বড় অস্ত্র ছিল, যে ওখানে যে অবৈধ অভিবাসী, বিশেষ করে যারা মুসলিম, তারা বলে যেটা, হ্যাঁ, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে, সেটি এখন করছে। আমরা তো খুব ভালো মনে করেছিলাম যে দীনেশ ত্রিবেদী সাহেব এসছেন, এবং এত হাই প্রোফাইলের নেতা কিন্তু এখানে কখনো অ্যাপয়েন্ট হননি। তিনি কিন্তু পূর্ণমন্ত্রী ছিলেন দিল্লিতে, এবং তিনি অনেক বয়স কিন্তু তার। তা আমরা ধারণা করেছিলাম, আমরা যেটা চাই যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকুক, ভারতের জনগণ, বাংলাদেশের জনগণ। ভারতের জনগণ, ভারতের চাণক্যপুরিয়ার শুধু একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকবে, আমরা কিন্তু সেটি চাই না। এই জন্য ভেবেছিলাম যে নতুন যিনি হাইকমিশনার এসছেন, তিনি খুব ভালো রোল প্লে করবেন, কিন্তু আমরা এখনও দেখছি না। তিনি খুব নাটকীয়ভাবে এসছেন, আপনারা জানেন যে বাইরে তিনি এসছেন, এবং নিজের কি লাগেজ নিজে ক্যারি করেছেন, খুব ভালো লেগেছে, কিন্তু কথাটি বলেছেন খুব আপত্তিকর। কিন্তু ভারতের জন্য করুণা হয়, তারা যতই বড় ভাই সুলভ আচরণ করুক, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা মনে করে না। এখন আমেরিকার পাশেও কিন্তু কিউবা টিকে আছে। তুমি ভাববা যে তুমি খুব পাওয়ারফুল দেশ, তুমি বাংলাদেশের সাথে যা ইচ্ছে তাই করবা, এটি ভাবার সুযোগ না। আপনি দেখুন যে বাংলাদেশের মানুষ সেন্টিমেন্ট, আমি জানি না আগে এই দৃশ্য ছিল কিনা, বিডিআর যেখানে যাচ্ছে, আমাদের বিজিবি সঙ্গে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষও যাচ্ছে, যে অবৈধভাবে কোনো মানুষ যাতে বাংলাদেশে না পাঠাতে, পুষি না করতে পারে, সেই জন্য কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে, এবং তারা কিন্তু বিজিবির চেয়ে আরও বেশি কি বলে আরও শক্তি দেখাতে চায়, যদিও তাদের শক্তির সুযোগ নেই, তাদের হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু এটা মানুষের সেন্টিমেন্ট। এটি ভারতে অতিক্রম করতে হবে। ভারত কিন্তু, আমরা ভারতের উপর নির্ভরশীল বা ভারত আমাদের উপর নির্ভরশীল, সেটি কিন্তু একপাক্ষিক বিষয় না। আর আমি মনে করি যে আমি ইচ্ছে করলে কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, ভারতও কিন্তু ইচ্ছে করলে প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না। সুতরাং ভালো সম্পর্ক হওয়া উচিত, এবং সেটি ভারতের পক্ষ থেকে এগিয়ে আসা উচিত, কারণ বাংলাদেশের পক্ষ থেকে সেটি সবসময় আছে, ভালো সম্পর্ক রাখতে চায়। এবং আপনি দেখুন ভারতের প্রচুর লোক কিন্তু এখানে চাকরি করে, এবং ভারতের যে ফরেন রেমিটেন্স, তার 3rd পজিশনে কিন্তু বাংলাদেশ, ছোট্ট একটা দেশ কিন্তু বাংলাদেশ।
এত এত লোক এখানে জব করে, কিন্তু আমাদের দেশে একটি লোক কিন্তু সেখানে জব করে বলে আমার জানা নেই। তারপরে যদি এই আচরণ করে, এটি ভারতের জন্য দুর্ভাগ্যজনক। নিঃসন্দেহে এটি খারাপ, কিন্তু ভাই এটার থেকে আসলে পরিত্রাণের উপায় কি? মানে পররাষ্ট্র মন্ত্রণালয় কি টেবিলের ভারতের বৈঠকের attitude মধ্যে change করতে হবে। সীমাবদ্ধ না, থাকবে আমি কি? মনে- আমাদের দিক থেকে আসলে ভারতের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে এবং এই সংকটটি আরো বেশি, বিশেষ করে এই যে একজন প্রতিমন্ত্রী যিনি গিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, তাকে যে কি বলে, তাকে যে অপমান অপদস্থ করা হয়েছে, সেটা কিন্তু অন্য একটি কারণ আছে। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথম যাবেন মালয়েশিয়া, তারপরে যেমন চীন। এটি ভারতের খুব আতে ঘেলে গেছে। তারা মনে করে আমাদের দেশ দিয়ে সফর শুরু করতে হবে, কিন্তু সেটি তো দিল্লি নির্ধারণ করবে না। ঢাকা, আমাদের প্রধানমন্ত্রী কোথায় যাবেন সেটি তো দিল্লি ঠিক করে দেবে না, সেটি ঢাকা ঠিক করবে। সুতরাং এই অ্যাটিটিউড, যেটি আমি শুরুতেই বলেছি, অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে ভারতের। অ্যাটিটিউড যদি চেঞ্জ না করে, কি আছে, তোমার সাথে আমার সম্পর্ক থাকলো না, এমন কিছু হবে না। এই যে ভারত চিকিৎসা করতে পারছে না, 2 বছর কোনো মানুষ যেতে দেয় না, তো বাংলাদেশের মানুষ সব মরে যায় না, তারা বিকল্প জায়গা খুঁজে পেয়েছে। যেমন চায়না অনেকে যাচ্ছেন। যদিও আমি পার্সোনালি মনে করি সবার চিকিৎসা যেন দেশেই হতে পারে, সেরকম হাসপাতাল যেন বাংলাদেশে হয়, যে সর্দি হলে যেন। হ্যাঁ, বাংলাদেশে তো হাসপাতাল আছে আসলে, কিন্তু সেটি হাসপাতালে যেই ক্যাপাসিটি, সেটা কি আসলে কতটুকু? ক্যাপাসিটিও আছে, ম্যানেজমেন্ট ভালো না। আমি যেমন আমি মনে করি। আজকে কুষ্টিয়ায় গিয়ে আমাদের, আপনি যে প্রসঙ্গ টানলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে উনি হেলিকপ্টারের ব্যবস্থা করবেন। দেখুন, হামে আমরা দেখলাম যে আইসিইউ সেবা না পেয়ে অন্য হসপিটালে স্থানান্তর করে জাস্ট আইসিইউ সেবার না পাওয়ার কারণে মারা গেলেন শত শত। কিন্তু সর্বত্রই আছে এবং মানে একটা নর্মাল আইসিইউ যেখানে একটা সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে প্রোভাইড করতে পারছে না, সেখানে মানে হেলিকপ্টার কি করবে আমার? না, সেটাই হাসপাতালে মান উন্নয়ন করতে হবে। Definitely. এবং খুব আরেকটি চিত্র আমি বলি, যেমন আমি এখন গিয়ে দেশে থাকতে চাই, গ্রামে থাকতে চাই, কিন্তু আমি ইচ্ছে করলে পারবো না, না, কারণ কারণ হসপিটাল সেখানে সেবা নাই। হাসপাতাল নাই, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমার সন্তানদের পড়াতে পারবো না ভালো, আমি হাসপাতালে চিকিৎসা পাবো না। সেই জন্য সব চাপ কিন্তু ঢাকায় পড়ছে। এবং আগে এই প্রসঙ্গে একটু বলে রাখি, আগে যেমন যারা ডিসি সাহেব, এসপি সাহেব, ইউনো সাহেব, তাদের বাচ্চারা, জেলা স্কুল ছিল খুব ভালো স্কুল, তারপর উপজেলায় একটা পাইলট স্কুল থাকতো খুব ভালো, সবাই বাচ্চা সেখানে পড়তো এবং পড়ার কারণ কিন্তু স্কুলের মানে ম্যানেজমেন্ট সব সরকারি ভালো ছিল স্কুলে পড়া মানে তখন বিশাল বিষয় ছিল। এবং স্কুলগুলো ভালো চলতো। কিন্তু এখন দেখেন যে সবার অধিকাংশের ফ্যামিলি কিন্তু ঢাকায়, এবং ঢাকা কিন্তু এখন জনচাপে পিষ্ট একটি জনপদ, একেবারে বসবাসের অনুপযোগী। তো অনেক কিছু ঠিক করতে হবে আসলে। আমাদের অনেক সিস্টেম আছে যেগুলো আমাদের জীবনের শুধু দুর্ভোগেই বয়ে আনে। বাট আমি কিন্তু অর্থ খরচ করছি, আমার সীমিত সামর্থ্য। এইসব হাসপাতাল বলেন, এই যে হাসপাতালে যা খাওয়া, এগুলো কোনো মানুষ খেতে পারে না, অধিক সরকারি হাসপাতাল খেতে পারবে না, কেউ দেখে না। এবং সবগুলো হাসপাতালে আর্মির একজন লোক থাকে, ডিরেক্টর। কিন্তু এটি দিয়ে কি চেঞ্জ হয়েছে আমি কিন্তু জানি না আসলে। না, স্বাস্থ্য খাতের অবস্থা তো সেটা তো ভয়াবহ। আপনার আর্মির যিনি থাকেন উনিও ডাক্তার, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রথমত হাসপাতালগুলোতে ক্যাপাসিটি কম। আমি ব্যক্তিগতভাবে কুমিল্লা মেডিকেলে কিছুদিন আগে কথা বলছিলাম, সেখানে ফ্লোরেও থাকার জায়গা নেই। আপনার 500 শয্যার হাসপাতালে 1200 রুগী ততক্ষণে। আমার একজন নিকটাত্মীয় অসুস্থ হওয়ার পরে হাসপাতালে যখন যোগাযোগ করেছি, একটা বেড চেয়েছি, হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে আমাদের ওখানে ওই মুহূর্তে ওনারা মানে একজন রুগীকে যে ফ্লোরে জায়গা দেবেন সেই জায়গাটুকুও নাই। সো প্রথমত আমাদের জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যার যে আসলে যে আদমশুমারিগুলো হয় এগুলোর মধ্যে অনেক শুভঙ্করের ফাঁকি আছে। আপনি দেখেন যে সর্বশেষ আদমশুমারিতে ঢাকার জনসংখ্যা বলা হয়েছে 1 কোটি, 4 কোটি। 1 কোটি বলা হয়েছে ঢাকা শহরের, কিন্তু বাস্তবে আসলে আরো অনেক বেশি। অনেক তো বেশি। এই পরিসংখ্যানগুলো যদি সঠিক আসে, তাহলে আপনার সেই অনুযায়ী পরিকল্পনা নেওয়া যায়। পরিসংখ্যানও তো লুকাচ্ছে তাহলে। না, পরিসংখ্যানগুলো দায়সারাভাবে করা হয়েছে, তাতে করে যে আমার কোথায় চাহিদা, কোথায় আমার জনগণের চাপ বেশি, কোন জায়গাতে আমাকে হাসপাতাল নির্মাণ করতে হবে, এই বিষয়গুলো তখন আসলে যারা এখন একটা নতুন সরকার এসেছে, তার হাতে যদি সঠিক ডাটাটা থাকে, তাহলে সে একটা নীতি Planning গ্রহণ করতে পারে। সেই নীতি অনুযায়ী আগামী 5 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, সে তার ম্যান্ডেটটা বাস্তবায়ন করতে পারে সে, কিন্তু তার কাছে তো ডাটাটা নেই। সো এইরকম আরও অনেক জায়গা আছে আমাদের, যে ইলিয়াস ভাই যেমন বললেন যে অনেক দুর্বলতা রয়ে গিয়েছে। স্বাস্থ্য সেবার কথা যখন আপনি বললেনই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার যেমন
চীন, তুরস্ক, মালয়েশিয়া এইসব দেশের সাথে কিন্তু বেশ আলোচনা হয়েছে। এমন না যে মানে আলোচনাটা চীনে গিয়ে যাতে বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারে সেই আলোচনাটা যেমন হয়েছে, পাশাপাশি আপনার চীন যাতে বাংলাদেশেই বড় হাসপাতাল তৈরি করে যেখানে বাংলাদেশিরা সেবা কি অবস্থা? আমরা তো শুনেছিলাম চীন করবে সেটার কাজ শুরু হয়েছে আপনার নীলফামারীতে। আপনার একটা 1000 শয্যার একটা হাসপাতাল তৈরি করা হয়েছে এবং নীলফামারীটাকে বেছে নেওয়া হয়েছে আসলে মূলত এই কারণে, প্রথমত আমাদের উত্তরবঙ্গে খুব ভালো হাসপাতাল নেই। রংপুর মেডিকেল কলেজ ছাড়া পুরো উত্তরবঙ্গেই আসলে রাজশাহী মেডিকেল আর রংপুর মেডিকেল ছাড়া খুব বেশি হাসপাতাল নেই। দিনাজপুরে একটা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সরকারি এই 3টা ছাড়া আর ভালো কিছু নেই। উত্তরবঙ্গের মানুষও আছে, আর ঢাকা থেকেও মানুষ বিদেশে না গিয়ে সেখানে আপনার যদি চীনের ব্যবস্থাপনায় কোনো হাসপাতাল তৈরি হয় সেখানে চিকিৎসা নিতে পারবে। এমনকি নেপাল, ভুটান থেকেও যাতে রোগী আসে সেরকম একটা ব্যবস্থার জন্যই আসলে নীলফামারীটাকে বেছে নেওয়া হয়েছে। তুরস্কও বাংলাদেশে আসলে প্রস্তাব দিয়েছে যে তারা আধুনিক হাসপাতাল তৈরি করে দেবে এবং তারা কিন্তু আপনি যদি রোহিঙ্গা ক্যাম্পে যান, আপনার রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু তুরস্কের ব্যবস্থাপনায় বা আরও কয়েকটি দেশের ব্যবস্থাপনায় কিন্তু হাসপাতাল পরিচালিত হচ্ছে। তো আমাদের দেশে এরকম প্রথমত দেশে হেলথ ফ্যাসিলিটিস তৈরি করা হচ্ছে। আপনার উদ্যোগগুলো অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে। আমার ধারণা এই মুহূর্তে আমাদের যে নির্বাচিত সরকার তারাও এই উদ্যোগগুলো এগিয়ে নেবে এবং আরও নতুন কিছু উদ্যোগ এটার সাথে যোগ করবে। পাশাপাশি চীন কিন্তু আমাদের আসলে ভৌগোলিকভাবে খুব দূরের কোনো দেশ না, ভাষাগত কিছু সীমাবদ্ধতা আছে বা আরও অন্য কিছু সীমাবদ্ধতা আছে। আমি নিজে একটা সাংবাদিক প্রতিনিধি দল কে নিয়ে চীন গিয়েছিলাম তাদের স্বাস্থ্যসেবাগুলো দেখার জন্য এবং সেখানে যে অল্প কিছু ব্যারিয়ার আছে এগুলো খুব সামান্য সরকারি পর্যায়ে আলোচনা করে এই ব্যারিয়ারগুলো আসলে দূর করা যায়। যেমন আপনার একটা হচ্ছে যে বাংলাদেশে ক্রেডিট কার্ড দিয়ে সেখানে আপনার খরচ করা যায় না বাংলাদেশ থেকে, তো এইটা আপনার ব্যাংক টু ব্যাংক আলোচনা করে এটা সমাধান করা যায়। আরেকটা হচ্ছে কেউ যদি কোনো কারণে চিকিৎসা নিতে গিয়ে চীনে মারা যান তাহলে লাশ পরিবহনের খরচ অনেক বেশি। তো এইটাও আমার মনে হয় সরকার যদি আলোচনা করে, কারণ এইটাও কমিয়ে আনতে পারে। প্লাস আপনার ধরেন বাংলাদেশে যদি বাংলাদেশি অনেক শিক্ষার্থী আছে যারা চীনে লেখাপড়া করছেন, তারা যদি ভাষাগত সহায়তা দেন আপনার তাদের নিজেরও সেখানে পার্ট টাইম কর্মসংস্থানের ব্যবস্থা হয়, পাশাপাশি বাংলাদেশের রোগীরাও কিন্তু চীনের যে আধুনিক চিকিৎসা সেবা সেটা পায়। সো এই যে আপনার স্বাস্থ্য খাতে বিদেশি দেশগুলোর সাথে সহযোগিতার সম্পর্কটা সব বাড়ানো, এইটা সরকারি পর্যায়ে করতে হবে। এটা এখানে হাসপাতাল তৈরি করতে হবে, পাশাপাশি আপনার চীন বা মালয়েশিয়া এসব দেশেও যেতে পারে। আপনি দেখেন আমরা যখন থাইল্যান্ড গিয়েছিলাম, থাইল্যান্ডে খুব আনফর্চুনেট যে একটা চক্র গড়ে উঠেছে এই বাংলাদেশি রোগীদেরকে ঘিরে। বাংলাদেশি রোগীরা কিন্তু এখন থাইল্যান্ড গিয়েও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হচ্ছে। সবাই যে বামরুনগাদ হাসপাতালেই যে আপনি চিকিৎসা পাচ্ছে তা না, কিন্তু থাইল্যান্ডেও নামকাওয়াস্তে কিছু আসলে হাসপাতালে এখন বাংলাদেশের রোগীদেরকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে এবং সেখানে তারা উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। সো বিদেশে গেলেই বা রোগীকে পয়সা খরচ করে বিদেশে নিয়ে গেলেই যে তার চিকিৎসা হবে বা এরকম কোনো নিশ্চয়তা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। এগুলো আমাদের কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি। সো আমাদের দেশে হেলথ ফ্যাসিলিটিস গড়ে তুলতে হবে। আমাদের দেশে ইন্টারিম গভর্নমেন্ট যেমন 2000 ডাক্তার নতুন করে আসলে ঢাকার বাইরে নিয়োগ দেওয়ার কথা বলেছে এবং তাদেরকে ঢাকার বাইরে তাদেরকে নিয়োগ দিলে তাদের জন্য আলাদা একটা ইনসেন্টিভের ব্যবস্থা করার কথা বলেছে। তো এই বিষয়গুলো আমাদের দেখা দরকার। আমাদের আরও প্রচুর আসলে ডাক্তার তৈরি করতে হবে, কারণ এখনও জনসংখ্যার অনুপাতে আপনি দেখেন যে ডাক্তারের সংখ্যা কম। আমাদের দেশে বিদেশিরা এসে মেডিকেলে পড়াশোনা করে। ডাক্তারের সংখ্যায় কম সেটাও তার থেকে বড় বিষয়। দেখেন সরকারি হসপিটালগুলোতে কিন্তু যন্ত্র নষ্ট থাকে, এক্সরে করা যাচ্ছে না, আইসিইউ থাকে না। এখন আমরা যে হসপিটাল বানাই কিন্তু সরকারি হসপিটালে আসলে বরাদ্দ যতটুকু দেয়া থাকে, এবারও আমরা দেখেছি বাজেটে বরাদ্দ সেই অনুযায়ী। সাহেবের সাথে একটা কথা যোগ করি, এই যে তিনি একটি হাসপাতালের চিত্র বলেছেন যে উপচে পড়া রোগী 500 সিটে 1200 রোগী আছে। যদি উপজেলা হাসপাতালগুলো ঠিক থাকতো মানুষ কিন্তু সেখানে চিকিৎসা নিতে পারতো। উপজেলায় কয় বেডে হাসপাতাল, তাহলে ঢাকায় ফিরতে হতো না, বা উপজেলায় 100 শয্যার আছে, কিছু কিছু ক্ষেত্রে 50 শয্যার আছে। সেখানে যদি প্রপার চিকিৎসা পেত তাহলে কিন্তু জেলা শহরে আসতে হয় না। এবং জেলা শহরে ভালো হাসপাতাল অনেক জায়গায় না থাকার কারণে সবাই কিন্তু রাজধানীতে আসে। এটি একটা বিরাট সিস্টেমের। এগুলো সরকার যদি আন্তরিক হয়, আমরা জানি যে প্রচুর বরাদ্দ আছে কিন্তু সীমিত সামর্থ্যের মধ্যেও, কিন্তু মেশিন দেখবেন সরকারি হাসপাতালে মেশিন বন্ধ এবং দেখা যায় যে তার আশেপাশেই বেসরকারি একটি নতুন হাসপাতাল গড়ে ওঠে।
এটাও তো আসলে একটি সিন্ডিকেটের চক্রই আমার মনে হয়, যে স্বাস্থ্য খাতটাকে পুরো বেসরকারি খাতে নিয়ে যাওয়া। তা তো বটে। আমাদের তো দেশে আরো কিছু সমস্যা আছে যেগুলো বিদেশে গেলে আমাদের রোগীরা অন্তত ওই সমস্যাগুলো ফেস করে না, যেমন ডায়াগনোসিস। আমাদের দেশে ভুল ডায়াগনোসিস হয়, আপনার ডায়াগনোসিসের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ডায়াগনোসিস হয় এবং রোগ শনাক্ত করা যায় না, এবং রোগীর ডায়াগনোসিসকে ঘিরে একটা, আপনি যে চক্রের কথা বলেছেন, ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার, এরকম কিছু চক্র গড়ে উঠেছে যাদের কাছে মানে যাদের কাছে গেলে রোগীরা আসলে প্রতারিত হয়। এগুলো যদি ঠিক করতে যান তাহলে আবার কিছু ব্যক্তির গোষ্ঠী স্বার্থের কারণে তারা বাধা দেয়, সরকারকে বাধা দেয়, তারা সেটা করতে দেয় না। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে স্বাস্থ্য খাতে একটা সংস্কার কমিশন করেছিল, সেখানে কিন্তু অনেকগুলো সুপারিশ আছে। সব সুপারিশ হয়তো গ্রহণ করা এই মুহূর্তে সম্ভব না বাস্তবতার আলোকে, কিন্তু অনেক ভালো ভালো সুপারিশ আছে। বর্তমান সরকার চাইলে সেই সুপারিশগুলো দেখতে পারে এবং সেগুলো দেখে সেগুলোর মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করলে আমাদের দেশের সাধারণ মানুষ কিছুটা হলে অন্তত উপকৃত হবে। ইলিয়াস ভাই, আপনি একটু বলছিলেন যে এই স্বাস্থ্য খাত নিয়েই যেমনটি আজাদ ভাই বললেন যে সিন্ডিকেট যেই কথাটা বলছেন যে রাজনৈতিক কিছু বিষয় থাকে। আমরা কিছুদিন আগে আবদিন হসপিটালে একটি বিষয় দেখেছি এবং সেটা দেখলাম যে শেষ পর্যন্ত লাইসেন্স বাতিল করলো। এরপর রোগীরা বলছে যে আমরা এখন কোথায় যাব। এই যে অব্যবস্থাপনার একটি বিষয়, যে হঠাৎ করে একটা হসপিটাল লাইসেন্স বাতিল করলেও কিন্তু তাৎক্ষণিক আসলে স্থানান্তর করা যায় না। অনেক রোগী আছে আইসিইউতে, এনআইসিইউতে। এক্ষেত্রে কি আপনার মনে হয় যে এটাও একটি রাজনৈতিক প্রভাবের কারণেই? সেটি তো শেষ দিকে রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। আপনি জানেন যে কিন্তু স্বাস্থ্য খাতে কি আসলে বিরোধী দলের যিনি নেতা তিনি কিন্তু বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এটি ঠিক হয়নি, কিন্তু এটিও সত্য। 6টি শিশু সেখানে মারা গেছে, এটা তো বিরাট দায়িত্বহীনতা। আমরা অনেকে বলি, আমি জানি না সরকার কি করবে। সেখানে একটি মেডিকেল কলেজ রয়েছে এবং অনেক বিদেশি ছাত্রছাত্রী আছে, ছাত্র আছে কিনা জানি না, আমি দেখি যে অনেক ছাত্রী আছে ওখানে। তারা কোথায় এই হাতে কলমে শিক্ষা নেবে আমি জানি না। সুতরাং সরকারকে সবকিছু চিন্তা ভাবনা করে কোন রাজনৈতিক বিবেচনা নেই, এবং রাজনৈতিক বিবেচনা করেছে বলে আমি মনে করি না। কারণ এই রাষ্ট্রের সবচেয়ে সস্তা হচ্ছে জীবন। সেই 6টি জীবন গিয়েছে। হয়তো অনেকে ভাবতে পারেন যে হাসপাতালে রেখে এটি সংস্কার করা যেত, বাট একটি শাস্তিও হওয়া উচিত আমি মনে করি। কারণ এভাবে যদি হয়, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় দেখি অপচিকিৎসায়, বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায় মানুষ মারা যায়। তো দৃষ্টান্ত তো স্থাপন করতে হবে, শিক্ষা তো দিতে হবে, বা অন্যরা যাতে এই দৃষ্টান্ত অনুসরণ করে সেটি তো নিশ্চয়ই করতে হবে। এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ওখানে যারা শিক্ষার্থী আছে তাদের অন্যত্র যাতে তারা হাতে কলমে শিক্ষা পায়। এমন ডাক্তারি পেশা তো আপনি নিশ্চয়ই জানেন, আমরা সবাই জানি যে তাদের কিন্তু হাসপাতাল থাকতে হয় মাস্ট। হাসপাতালে কীভাবে রুটি কাটে বা রোগীর চিকিৎসা করে এটি তারা দেখে সরাসরি। সুতরাং আশা করি যদি হাসপাতালের বিরুদ্ধে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে, এখন যদি সুযোগ থাকে, যদি তারা সংস্কার করে ভালো করে আবার আসতে পারে, সেটি হতে পারে, সেটি অন্যায় কিছু না। শাস্তির কথা যেহেতু আসলেনি, আপনি আপনার কথার জোর ধরেই যদি আজাদ ভাইয়ের কাছে একটু আসি। আজ চট্টগ্রামের একটি মামলা রায় হয়েছে, যেটা প্রায় খুব অল্প সময় হলো। বাকলিয়ার যে শিশু হত্যা, জামালপুরেও এমন একটি রায় হলো। আমরা কদিন আগে রামেশার যে হত্যাকাণ্ড দেখলাম, সেটা রায়ও চট্টগ্রামের বাচ্চাটা কিন্তু অনেক আগে মারা গেছে। হ্যাঁ, আমার মনে হয় 22 সালে। হ্যাঁ, এই যে আমরা একটি ধারা দেখি যে বছরের পর বছর মামলা চলে, সেটার কোনো বিচার কাজ আগায় না। এই রামেশা হত্যাকাণ্ড অথবা জামালপুরে গৃহবধূ এবং চট্টগ্রামের বাকুলিয়ায় যে শিশু হত্যার রায় বেশ দ্রুতই হলো। এর ফলে কি এই সংস্কৃতিটা থেকে বের হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি? না, দেখেন, দ্রুত রায় হওয়াটা আসলে এই সমস্যার কোনো সমাধান না। একটা দুইটা কেসে হয়তো দ্রুত রায় হচ্ছে, এটা ভালো। দ্রুত রায় হলে তো আমরা সবাই স্বাগত জানাই, কিন্তু আসলে কেস তো একটা দুইটা না, প্রতিনিয়তই কিন্তু এ ধরনের কেস আসতেছে। সো প্রথমত এটাকে সামাজিকভাবে অ্যাড্রেস করার একটা চেষ্টা করতে হবে সবাইকে মিলে, সরকারের পক্ষ থেকে করতে হবে, সাধারণ আমাদের মানুষকেও এ বিষয়ে সচেতন হতে হবে। এটা একটা বিষয়। আর দ্রুত রায়টা হচ্ছে আসলে নিম্ন আদালতে হচ্ছে, এবং নিম্ন আদালতে হওয়ার পরে উচ্চ আদালতে গিয়ে সেই রায় আসলে একই গতিতে চলছে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না। অধিকাংশ ক্ষেত্রেই আমি সেদিন একটা রিপোর্ট আমরা নিজেরাই করছিলাম,
আমরা দেখেছি যে প্রায় 3000-এর মতো মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামি এই মুহূর্তে বিভিন্ন কারাগারে আছে। এর মধ্যে একটা বড় অংশই এই ধরনের মামলায় আছে, যাদের মামলাগুলো হাইকোর্টে নিষ্পত্তি হচ্ছে না, বা হাইকোর্টে নিষ্পত্তি হলে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হচ্ছে না, মামলার জট একটা তৈরি হয়েছে। সো এই জটগুলো খুলতে হবে আপনার। এবং হাইকোর্টে এই বিষয়টার জন্য আমি কিছুদিন আগে একজনের একটা পরামর্শ দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি যদি চান, হাইকোর্টে হয়তো একটা বেঞ্চ নির্ধারণ করে দিতে পারেন, যিনি যে বেঞ্চটা আসলে এই মামলাগুলো শুনবে। সেক্ষেত্রে এই মামলাগুলোর যে ডেথ রেফারেন্সগুলো বা অন্য যে রায় হোক না কেন, সেগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং রায়ের কার্যকরের আসলে পথ তৈরি হবে। অপরাধীর ফাঁসি হয়েছে আমরা শুনি, কিন্তু ফাঁসি কার্যকর হয়েছে এরকম আমরা শুনি না। যখন এই মেসেজটা যাবে সমাজে যে ফাঁসিটা কার্যকর হয়েছে, তার আদালত যে সাজাটা দিয়েছে সেই সাজাটা কার্যকর হয়েছে, তখন আসলে কিছু অপরাধী ভয় পাবে। তার আগ পর্যন্ত কিন্তু অপরাধীরা আসলে ভয় পাবে না। শুধু অপরাধ, এই দৃষ্টান্তমূলক সাজা বা দ্রুত সাজা, এগুলোর একটাই লক্ষ্য, সেটা হলো যাতে অন্যরা এটা থেকে আসলে শিক্ষা নেয় বা এ ধরনের অপরাধ থেকে নিবৃত্ত থাকে। কিন্তু সেটা তো হচ্ছে না, কারণ রায়টা কার্যকর করা সম্ভব হচ্ছে না। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ওই যে আপনি যেটা বলেছেন, যে যেগুলো শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মূলধারার গণমাধ্যমে আলোচিত হচ্ছে, সেগুলোই আপনার দ্রুত রায় হচ্ছে। অনেক মামলা দীর্ঘদিন ধরে পড়ে আছে, তার কোনো অগ্রগতি নেই। কিন্তু এটা হওয়া উচিত না। আপনার এই মামলার প্রত্যেকটা এই ধরনের মামলাকে, বিশেষ করে শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে যারা জড়িত বা যারা অভিযুক্ত, তাদের মামলাগুলো প্রায়োরিটি ভিত্তিতে আসলে নিষ্পত্তি করা উচিত। যেটা নিম্ন আদালতের ক্ষেত্রে যেমন সত্য, উচ্চ আদালতেও এগুলো আসলে দ্রুতই নিষ্পত্তি করে সাজা কার্যকর করা উচিত। তাহলে হয়তোবা অপরাধীরা কিছু ভয় পাবে। ইলিয়াস ভাই, আজাদ ভাই যেমনটি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় বা ভাইরাল যেগুলো হয়, আমরা দেখেছি রামেশা হত্যাকাণ্ডে কিন্তু এবং PM মাননীয় প্রধানমন্ত্রী সেখানে নিজে গিয়েছিলেন। ওনার বাসায় গিয়েছেন। তো জি। এমন সোশ্যাল মাধ্যমে যেগুলো মানুষের সামনে আসে বা ভাইরাল করা হয় যেগুলো, সেগুলো নিয়ে গণমাধ্যমেরও দেখা যায় একটি অন্য জায়গার আগ্রহ থাকে, এবং আমরা দেখি রায়ও সেগুলো হাতে নেওয়া হয়, বিচার তাড়াতাড়ি হবে বলে বলা হয়। তাহলে যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও যে কোনো কিছুতে PM কে আমরা সবখানে গিয়ে সেটাই প্রত্যাশা করতে চাই। উপস্থিত হতে হবে আমরা কিনা? অফেয়ারে বলতেছিলাম যে সব জায়গায় কি প্রধানমন্ত্রী গেলে সেটার বিচার দ্রুত হবে, সেটি আমরা চাই না। তবে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে রামিসের বাবা প্রথম যে মন্তব্যটি করেছিলেন, নিশ্চয়ই আমাদের সবারই মনে আছে, পারবেন যে না আমি বলেছেন। বিচার চাই না, বিচার করতে পারবেন না, বাট বিচার হয়েছে। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আরও একটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, তনু হত্যাকাণ্ড যেটা ব্যাপক আলোচিত ছিল, একেবারেই। কিন্তু আওয়ামী লীগের আমলে যে মেয়েটিকে হত্যা করা হয়েছিল, কিন্তু তার কিন্তু কোনো আসামি ধরা পড়েনি আগে। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে তার আসামিদের সবাই ধরা পড়েছে কিনা আমি জানি না, একজন ধরা, এটি গুড সাইন। তা আমরা আশা করতে চাই যে শুধু রামিসা, বাট ইয়ের খবর এখন কি আমি জানি না, যে আসিয়া হত্যাকাণ্ডের আমি জানি না, যে আমরা কিন্তু এই ঘটনাগুলো আবার কদিন পরে ভুলে যাই, কারণ এরকম ঘটনা অহরহ দেশে ঘটে। সব তো আমাদের মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারে না সব। এবং গ্রামে আপনি দেখবেন অনেক জায়গায় কিন্তু গ্রাম্য শালীর যারা আছেন, তারা এই যে গরিব মেয়েদের বা গরিব মানুষকে যখন ধর্ষণ করা হয়, গ্রাম সালিশে বসে মীমাংসা করে দেয়, সেটা হয়তো এতদূর আসেও না। সেটা তো আসে না। তো আমরা আশা করতে চাই যে এই যে শুরু হয়েছে দ্রুত বিচার করা, এবং এই রায় যেন দ্রুত কার্যকর হয়। আর রায় যদি পাশাপাশি এমনটা কি ধরতে পারি কিনা যে ভাই বলছিলেন জট আছে কিছু, সেগুলো কি জট দ্রুত- কিছু না, জট অনেক বড় জট আছে, অনেক বড় জট। হাজার হাজার। হ্যাঁ, সেই এখানে জট- আবার আমি একটা জিনিস অ্যাড করি, এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়া করা একটা বিপজ্জনকও আছে। কারণ আপনি অনেকগুলো মামলা থাকে আসলে সাজানো মামলা, যেগুলো আমরা দেখেছিও আমরা দেখেছি, বা এই গ্রামগঞ্জের কথা ইলিয়াস ভাই যেমন বলেছেন, যে গ্রামগঞ্জে কিন্তু অনেক মামলা থাকে যে আসলে অপরাধ সংগঠিত হয় নাই, কিন্তু কাউকে অপরাধী সাজিয়ে তাকে বিচারের সম্মুখীন করা হচ্ছে বা সামাজিকভাবে অপদস্থ করা হচ্ছে। সো এগুলা আসলে খুব সাবধানে ডিল করা উচিত যারা করেন। এই জন্যই বিচারের ক্ষেত্রে আসলে তাড়াহুড়া করলে অনেক সময় নিরপরাধ ব্যক্তিরও কিন্তু আসলে সাজা পাওয়ার একটা আশঙ্কা থাকে। সো অপরাধীর সাজা হওয়াটা যেমন জরুরি, তেমনি নিরপরাধ ব্যক্তি যাতে সাজা না পায় সেটা নিশ্চিত করাও জরুরি। সেজন্য বিচার কার্যটাকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত, এবং এটা নিয়ে তাড়াহুড়া করলে ভুল বিচারের সম্ভাবনা আশঙ্কা থাকে। আবার এটা নিয়ে একেবারে বসে থাকলে
বছরের পর বছর। বছরের পর বছর থাকলে বিচার না পাওয়ার একটা আশঙ্কা থাকে। এইসব কারণ থেকে আসলে ওই যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড বা জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এই ধরনের কথাগুলো কিন্তু এইসব কারণেই তৈরি হয়েছে। বিচারটা যাতে তার স্বাভাবিক গতিতে, নিজস্ব গতিতে চলে এবং বিচারের ক্ষেত্রে যেসব প্রসিডিউর আছে সেগুলো যাতে মেনটেন করা হয়। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা আইন সংশোধন করা হয়েছিল, সংশোধন করে ডিএনএ টেস্টটাকে আসলে আগে বাধ্যতামূলক ছিল, এক্ষেত্রে বলা হয়েছিল যে ডিএনএ টেস্টটা না হলেও বিচার কার্য এগিয়ে নেওয়া যাবে। এটার একটা উদ্দেশ্য ছিল যে আপনার ওই ডিএনএ টেস্টের কথা বলে হয়তো অনেক সময় আপনার বিচারটাকে বিলম্বিত করা হয়। সেই উদ্দেশ্য থেকে এইটা একটা সংশোধন করা হয়েছিল, কিন্তু একটা সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। 90 দিনের মধ্যে বোধহয় বিচারটা শেষ করতে হবে, এরকম একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। পুলিশি তদন্তটাও যেন আসলে খুব দ্রুত শেষ হয়, কারণ পুলিশি বিচারের তো প্রথম ধাপটা হচ্ছে আসলে পুলিশের তদন্ত। একটা মামলা হওয়ার পরে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে আপনি চার্জশিট দিলে বিচারটা শুরু হবে। অনেক সময় দেখা যায় যে পুলিশ তদন্ত করতেই মাসের পর মাস সময় নিয়ে নিচ্ছে। তো এই পুলিশি তদন্তটা এইটা সরকারের পক্ষ থেকে এটা এনশিওর করতে হবে। পুলিশ বাহিনী দ্রুত হয়। হ্যাঁ, পুলিশ বাহিনীকে আরো তৎপর হতে হবে এটা, এবং এটা সরকার চাইলে এটা পারে। সরকার একটা তো আমরা তো দেখলাম এটা পুলিশ বাহিনীকে যাতে নিরপেক্ষভাবে এবং দ্রুততর সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করে এবং সেই আলোকে যাতে বিচারটা হয়, এবং সেটা যদি এই ডিউ প্রসেসটা যদি আসলে মেনটেন করা যায় তাহলে অবিচারেরও সম্ভাবনা থাকে না, এবং প্রকৃত অপরাধী সেও আসলে সাজা এড়িয়ে যেতে পারে না। সাজার কথা যেহেতু আসলো, বিচার কাজের কথা আসলো, আমরা কদিন ধরে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমকে দেখতে পাচ্ছি যে সাবেক পুলিশের আইজিপি বেনজির তার একটি বিশাল নজিরবিহীন ইতিহাস ঘোরাফেরা করছে। তো তাকে ফিরিয়ে আনার যে চলমান প্রক্রিয়া দেখছি, এখানে অনেককে বলছেন বা বলতে শুনছি, অভিযোগ বা আলোচনা করছেন যে বাকি যারা আছেন, এরকম অনেকজন আছেন অপরাধী পলাতক বিগত সরকারের, তারা কিছুটা শঙ্কিত বা তারা কিছুটা ভীত। কিন্তু আবার একই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আনাগোনা শুনছি, আওয়ামী লীগ ফিরে আসছেন, সোশ্যাল মিডিয়া তাদের বিভিন্ন বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। এখন এটা আসলে কতটা একটার সাথে একটা, এটি তো 5 তারিখের পরেই আমরা 5 তারিখের পর থেকে আমরা শুনে আসছি, 24 সালের 5ই আগস্টের পরে। এটা তারা কি আসলেই ভয় পাচ্ছেন? কারা? এই বাকি যারা আছেন এখন। ভয় পাওয়ার তো কারণ আছে না, সেখানে বড় ক্রিমিনালকে ধরা হয়েছে, সবচেয়ে বড় ক্রিমিনাল, এবং তিনি এত বড় ক্রিমিনাল ছিলেন যে আওয়ামী লীগের আমলেই কিন্তু পালিয়ে যেতে হয়েছে তাকে। এবং তিনি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই এত হিন্দুদের জায়গা দখল, সাধারণ মানুষের জায়গা দখল, বিভিন্ন তারপরে যে কি বলে শাপলা চত্বর কিলিং, বিভিন্ন কিলিং এর সঙ্গে তিনি জড়িত ছিলেন অসংখ্য। তখন গণমাধ্যমে আমরা দেখেছি। ওনাকে ধরা হয়েছে দুর্নীতির অভিযোগে, কিন্তু ওনার বিরুদ্ধে মানবতা বিরোধী অন্তত 10টা অভিযোগে বিচার চলছে। আমাদের গুম কমিশনের একজনের একটা ফেসবুকে স্ট্যাটাস আমরা দেখলাম যে গুমের যে শত শত ঘটনা, সেখানে কমান্ড রেসপন্সিবিলিটি নিয়ে ওনারা একটা তালিকা করেছিলেন, একটা ট্যালি শিট তৈরি করেছেন যে কোন গুমের ঘটনায় কমান্ড রেসপন্সিবিলিটি কার বেশি। তাতে দেখা গেল যে আপনার বেনজির আহমেদের কমান্ড রেসপন্সিবিলিটি এত বেশি ছিল এই গুমের ঘটনায় যে তার ট্যালি শিটের পয়েন্টটাই ছোট করে ফেলতে হয়েছে তাকে, কারণ এতবার তার নাম আসছিল যে আসলে তারা ঠিকমতো আসলে কাগজেও ধারণ করা যাচ্ছে না। এবং দেখুন এই গ্রেফতার নিয়েও আমাদের কিছু বন্ধু বাংলাদেশের বা বাংলাদেশের কিছু মানুষ খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে যে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তিনি আবার জামিন পেয়ে এখন সিঙ্গাপুরে আছেন। মানে ওই যে ফিরে আসার মতো ঘটনা। এটাই যে এখন কথা তো চলছে, ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, এটা আসলে কতটা কার্যকর হবে আমরা আদৌ দেখতে পারবো কিনা। আমরা আজকে দেখলাম যে পেপারপত্র রেডি হয়েছে সবকিছু, এটি দুবাইতে পাঠানো হবে, তারপর ফিরিয়ে আনা হবে। যদিও এরকম ইন্টারপোলের রেড অ্যালার্ট 65 জনের বিরুদ্ধে আছে, কিন্তু ওনাকে শুধু ধরেছে। আর যে ধরুন আওয়ামী লীগের আমলে রেড অ্যালার্ট ছিল যে মেজর ডালি, তারপরে কর্নেল নূর এবং এরকম আরো অনেক অপরাধী, তাদের কিন্তু ফেরত আনা যাচ্ছে না সেসব দেশের নীতির কারণে। কিন্তু ওনার ফেরত আনার প্রক্রিয়া যদি আমরা কার্যকর দেখতে পাই বাস্তবায়ন, তবে তো বাকিদেরও হয়তো আনার প্রক্রিয়া চলমান হবে বলে আশা তো করতেই পারি। না, সব দেশ থেকে সব আসামিকে ফেরত আনা যাবে না। সেসব দেশে ধরুন কি বলে আইন কানুন আছে, যেটা যদি অনেক দেশে আছে, যদি আপনি ফেরত গেলে আপনার ফাঁসি হয় নিজ দেশে গেলে, সে অনেক দেশ সেটা ফেরত পাঠাবে না। বাট দুবাইতে সেরকম কিছু নাই, ইউএইতে। সুতরাং ওনাকে আনা খুব কি
কি সরকার যে চেষ্টা করে, যদি না সরকার তো চেষ্টা করছে করছেন। করছে বলে যে ধরা পড়েছে এবং তাকে ফেরত আনা হবে, আমি আমি আশা করতে চাই। এবং এটিও ওই আমাদের ওই ওই যে ধর্ষণের মামলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, কে ওয়ানের ঊর্ধ্ব না। তিনি কি উদ্ধতভাবে মানুষ হত্যা করে উচ্ছ্বাস প্রকাশ করতেন এই বেনজির সাহেব, কিভাবে কথা বলতেন আমরা তো গণমাধ্যমে দেখেছি। সুতরাং এটি একটা লেসন যে সবারই কিন্তু কি বলে কি বলে যে এই শাস্তির বাইরে বাইরে কেউ নেই, তুমি যদি অন্যায় করবা তুমি শাস্তি ভোগ করতেই হবে, সেটি দৃষ্টান্ত স্থাপন হবে। আমরা আইজিপির ফিরে আনার যে প্রক্রিয়া নিয়ে কথা বলছি, 30 দিনের মধ্যে 30 কার্যদিবসের মধ্যে ফিরে আসার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে বা যেটা বলছে সরকার, ওনাকে ফিরিয়ে আনলো, কিন্তু উনি আমরা দেখতেই পাচ্ছি যে ওনার হলফনামায় অসংখ্য শত 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 হাজার কোটি টাকা উনি পাচার করেছেন। সেটি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কতটা অগ্রসর হবেন বা অগ্রসর হতে আদৌ পারবেন কিনা? অন্তর্বর্তী সরকারও তো নিশ্চয়ই চেষ্টা চালিয়েছিলেন। না দেখেন, আপনার ওনার টাকা পাচারের চেয়েও আরও অনেক বড় বড় অপরাধ আছে। মানি লন্ডারিংয়ের তো একটা অপরাধ আছেই, দুর্নীতির দায় ওনার বিরুদ্ধে বিচার চলছে, কিন্তু উনি বাংলাদেশে যে গুম খুনটাকে একেবারে ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছেন ওনার আমলেই। উনি যে কয় বছর যে র্যাবের দায়িত্বে ছিলেন, সেই কয় বছর র্যাব যেই পরিমাণ, বিশেষ করে 2018 সালের জাতীয় নির্বাচনের সময় র্যাবের হাতে যে পরিমাণ মানুষ গুম এবং খুন হয়েছেন, এটা আমি মনে করি অনেক বড় অপরাধ এবং এই অপরাধের শাস্তি হওয়া উচিত। আপনার টাকা পাচারের দিক থেকে উনি হয়তো তালিকা করলে ওনার চেয়েও আরও অনেক বড় বড় পাচারকারী আছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিছুদিন আগে সংসদে বলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হয়েছে যে 11টা প্রতিষ্ঠান বা ব্যক্তির টাকা পাচার বা সম্পদ পাচার বা বিদেশে অবৈধ সম্পদ তৈরি করার বিরুদ্ধে প্রায়োরিটি ভিত্তিতে আপনার কাজ করছে। ইন্টারিম গভর্নমেন্টও কাজ করেছে, এই গভর্নমেন্টও কাজ করছে। এবং সেটা যে কিছু কিছু কাজ হচ্ছে বা কিছু কিছু প্রগ্রেসও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাচারকারীদের কিন্তু সম্পদ বিদেশে জব্দ হচ্ছে। তাদের সম্পদ ফিরিয়ে আনার কিন্তু প্রাথমিক ধাপটা হচ্ছে সেটা আগে সেখানে জব্দ করা। আইনি প্রক্রিয়ায় বাংলাদেশকে কিন্তু প্রমাণ করতে হবে যে এটা পাচারকৃত অর্থ। কারণ একটা দেশে, যেই দেশে আপনার সে টাকা তারা পাচার করছে, সেই দেশের ইকোনমিতে তো পাচারকৃত অর্থ রোল করছে। এবং তারা কিন্তু আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে তারা এটা ফেরত দেবে না, কারণ তারা ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছেন। ইউরোপেরও অনেক দেশ কিন্তু এই টাকা তাদের ইকোনমিতে যোগ হয়েছে। সো যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় আপনার এগুলো প্রমাণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত এটা ফেরত আনা কঠিন। এবং এই আইনি প্রক্রিয়াটা আপনার শুরু হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। সো এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। আপনি চাইলেন আর ওভারনাইট আপনার বিদেশি পাচারকৃত অর্থ বাংলাদেশে চলে আসবে, এরকমটা আশা করাটা আমার মনে হয় বাস্তবসম্মত নয়। কিন্তু যারা পাচার করেছেন তাদেরকে যদি বিচারের মুখোমুখি করা যায় তাহলেও কিন্তু ভবিষ্যতে যারা পাচার করার চেষ্টা করবেন তারা অন্তত ভয় পাবেন। এবং এই সম্পদ যে আপনার পাচারকৃত সম্পদ যে আসলে পাচারকারীরা ভোগ করতে পারেন না, সেটাও আসলে আমাদেরকে আইনিভাবেই প্রমাণ করতে হবে। এই সম্পদগুলো বিদেশে জব্দের উদ্যোগ নিতে হবে, বা এই যে বেনজিরের মতো যারা দুর্নীতিবাজ আছে তারা বিদেশে যাতে অন্তত গ্রেপ্তার হয়, এবং গ্রেপ্তার হওয়ার পর যদি কিছু কিছু ব্যক্তিকেও ফেরত আনা যায় তাহলে বাকিরা কিন্তু শঙ্কিত হবে। এগুলা আইনি একটা বিষয় এবং এই সব আইনি প্রক্রিয়া ওভারনাইট আপনার কোনো সমাধান হবে না। তবে এটা আসার কথা যে আমাদের বর্তমান সরকারও কাজ করছে এটা নিয়ে। এবং এই যে বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছে, নিশ্চয়ই বর্তমান সরকারও এটা তার একটা ভূমিকা আছে। এবং আরও যারা অপরাধী আছে তাদেরকেও একইভাবে যাতে প্রথমত আটক করা যায় বিদেশের মাটিতে, তারপরে যাতে দেশে ফেরত আনা যায় এবং এনে বিচারের মুখোমুখি করা যায়, সেই চেষ্টাটা যে সরকার করে যাচ্ছে বেনজির আহমেদের গ্রেপ্তারের মধ্যে দিয়ে তার একটা ইন্ডিকেশন আমরা পেলাম এবং সেটাই আসলে সাধুবাদ পাওয়ার যোগ্য। ইলিয়াস ভাই, আপনি যেমনটি বলছিলেন যে সব দেশের নীতি তো আর এক নয়, এমন করে যারা যারা বিভিন্ন দেশে আছেন পলাতক, যারা অপরাধী আসলে প্রকৃত অর্থে, তাহলে কি বলা যায় যে শুধু আইজিপির ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত নেওয়া গেল বা সিদ্ধান্ত নিল, বাকিরা কি তাহলে পার পেয়ে না? গেল? সেটা বলার সুযোগ নেই। আমি একটু আগে বললাম না যে ইন্টারপোলের রেড অ্যালার্ট আছে 65 জনের উপর। অনেকে হয়তো কি বলে যে ওই দেশের আইনের কারণে অনেককে ফেরত দিবে না, কিন্তু অনেক দেশে তো আইন কে কোথায় আছে এগুলো তো আমরা এখনো জানি না। সুতরাং আইজিপি দিয়ে শুরু হলো, আমরা আশা করতে চাই অন্য যারা যেসব দেশের আইনে আসামি ধরে ফেরত পাঠানোর সুযোগ আছে
সেসব দেশে যারা বড় বড় অপরাধী আছে বাংলাদেশে তাদের নিশ্চয়ই ফেরত আনার সরকার চেষ্টা করবে। এবং আইজিপির সাথে কিন্তু একটি বড় সিন্ডিকেট জড়িত ছিল আমরা জানি, আর অনেকে ছিল এখানে, র্যাবের মহাপরিচালক ছিলেন, আরো ছিলেন। তো তারা তো অনেকে তাদের দেশেই আছেন, অনেকে আমরা তাদের বিরুদ্ধে শুনেছি, ব্যবস্থা নেবে। শুনছি। আইজিপির আনলে আমার মনে হয় থলের বিড়াল বেরিয়ে পড়বে, কে কে তার সঙ্গে ছিল। গণমাধ্যমে অনেক খবর এসছে, বাইরেও কেউ থাকতে পারে, নিশ্চয়ই থলের বিড়াল বেরোবে। এনে তো তাকে আর বসেই রাখা হবে না, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার যেই অপরাধী চক্র, তার সঙ্গে যারা, এই যেমন একটু আগে তিনি বললেন যে তিনি বললেন কি আমরাও জানি যে তার আমলে বেশি সবচেয়ে মানুষ, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন গুম করা হয়েছে। এটা একা তো তিনি পারেন না, এটা চক্র ছিল। এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য যারে যেখানে মারা দরকার সেটি মেরেছে, অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। সুতরাং এগুলো তো বেরোবে জিজ্ঞাসাবাদ। তাকে তো আর মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না, নিশ্চয়ই কোনো না কোনো জিজ্ঞাসাবাদের সিস্টেম আছে, যে সিস্টেমে তিনি বলতে বাধ্য হবেন। তার মানে এটা বলা যায় যে যেসব অপরাধীরা এখন পলাতক আছেন বিভিন্ন জায়গায়, দেশে দেশের বাইরে, এটা হতে পারে একটি সূচনা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আমি তো একটু আগে বললাম যে বড় চাই তাকে ধরে ফেলা হচ্ছে। তার চেয়ে আমার মনে হয় এত বড় অপরাধী বা এই পজিশনের লোক এরকম আর নাই কেউ। এটা যে আপনার এর ফলে যে অন্য অনেক অপরাধী ভয় পেয়েছে, তার একটা বড় ইন্ডিকেশন আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখবেন। কারণ সোশ্যাল মিডিয়াতে একটা পক্ষ প্রচার করার চেষ্টা করছে যে তিনি আসলে গ্রেপ্তার হননি, বা গ্রেপ্তার হলেও তাকে দেশে আনা যাবে না, বা উনি সেখান থেকে জামিন পেয়ে যাবেন, বা অলরেডি জামিন পেয়ে গিয়েছেন। এ বিষয়ে যে যারা যারা এই প্রচারটা করেছেন, তারা কিন্তু হয় এটা ভয় পেয়ে করেছেন, অথবা বেনজির আহমেদের মতো এরকম একটা চিহ্নিত অপরাধীর বিচার হোক তারা চান না। দুটোই কিন্তু কাজ করতে পারে। আপনি কিন্তু মানে ওনার গ্রেপ্তারের ফলে অন্য অনেক অপরাধী কিন্তু ভয় পেয়েছে, এবং তারা জানে যে তারাও কিন্তু কোনো না কোনো সময় এই ধরনের আপনার এই আইনের জালে ধরা পড়তে পারে। একটি বাংলাদেশের একটি বেশ স্বনামধন্য গণমাধ্যম অর্থাৎ পত্রিকায় আমরা দেখলাম এমন লিখেছে যে তাকে গ্রেফতারের কারণে অনেক নেতাকর্মী বা রাজনৈতিক ব্যক্তিবর্গ আতঙ্কে আছেন। আতঙ্কিত থাকারই কথা। যেমন একটা কথা বলা হয় না, চোরের মনে পুলিশ পুলিশ। কিন্তু আমরা কিন্তু আবার দেখছি যে যুক্তরাজ্যে যখন হাসনাত আব্দুল্লাহ যাচ্ছেন, কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য, তখন ঠিকই একটি বিশাল আওয়ামী গোষ্ঠী মিলে তাকে ডিম নিক্ষেপ, বিশাল না, সেখানে আওয়ামী লীগের চেয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষের লোক অনেক বেশি ছিল। সুতরাং অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটাতে এগুলো এখন কি বলবো আমরা, কি বলে, তারা তো একটা সাজানো গোছানো সংসার একদম তছনছ হয়ে গেছে। এটি যারা আমাদের বন্ধুরা যারা দেশের বাইরে আছেন, আওয়ামী লীগ যারা করেন, তারা সেটি কোনোভাবে মেনে নিতে পারছেন না। কিন্তু তাদের নেত্রী যে কত বড় অপরাধ করেছেন, এবং পৃথিবীর ইতিহাসে, পৃথিবী বাংলাদেশ নয়, সাবকন্টিনেন্ট ইতিহাসে কোনো সরকারের এমন পতন হয় না, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং একা না, পুরো প্রধান বিচারপতি, আইজিপি, যত সংসদ সদস্য, কত মানুষ, সবাইকে নিয়ে পালাতে হয়েছে। একজন যেমন এরশাদ সাহেব, তার পতন হয়েছে, তাকে গ্রেপ্তার করেছিল। তার অন্য মন্ত্রী খুব বেশি কিন্তু সাফার কেউ করেনি, কিন্তু একমাত্র তিনি যে পালিয়ে যেতে হয়েছে, যার একদিন আগে তিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না, কিন্তু পালিয়ে যেতে কিন্তু বাধ্য হয়েছে। এটি আসলে প্রকৃতির প্রতিশোধ বলা যায়। জনাব তারেক রহমান যখন বিদেশে ছিলেন, তিনি তো শখ করে বিদেশ ছিলেন না, তাকে দেশে আসতে দেওয়া হয় না। তখন খুব দম্ভ করে বলেছেন যে আসুক, দেশে এসে রাজনীতি করুক। তিনি কিন্তু এখন দেশে আসছেন, আর যারা এগুলো বলেছে তারা কিন্তু এখন দেশে নেই। সুতরাং ওই এত এটা কর্মী চাঙ্গা করার জন্য এসব করে কর্মীর একসময় আরো মনোবল হারাবে, যখন দেখবে যে বারবার বলছে যে আসতেছি আসতেছি বা আমরা ফিরে আসতেছি, যখন আর আসবে না তখন কিন্তু তারা আরো কি বলে হতাশ হবে। আরেকটি বড় বিষয় হচ্ছে এখানে যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব, দলগুলো বিএনপির নেতৃত্বে সবাই কিন্তু এখন পার্লামেন্টে আছে। তারা কিন্তু এই ফ্যাসিস্টের ফিরে আসার প্রশ্নে সবাই একমত। পার্লামেন্টে যত ঝগড়াঝাটি যাই কিছু করুক, কারণ সবচেয়ে বেশি সাফার করেছে গত 17 বছরে বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামের নেতৃবৃন্দ বা সাধারণ নেতাকর্মীরা। সুতরাং তারা একদম আঙ্গুল চুষবে, এই আবার ফিরে আসতে চাইলে এত সোজা না, একটু কঠিন। তা আমাদের বন্ধুদের একটু ধৈর্য ধারণ করতে হবে। এত প্রতিদিন হ্যাঁ আসতেছে নেত্রী অমুক দিন, কিছু শামীম ওসমান যিনি কি যেন বলছে, এয়ারপোর্টে কয় লাখ লোক যাবে, এয়ারপোর্টে কে তাকে নামতে দিবে, কিভাবে নামবে, এত সোজা না দুনিয়াটা। শামীম ওসমান তো
খেলা হবে বলে নিজেই খেলা থেকে পালিয়ে গেছে। খেলার কথা যেহেতু আসলোই, আমি আলোচনার শেষ পর্যায়ে, খেলাও চলছে, বিশ্বকাপের খেলা। আমি যদি একদম শেষ টানাতেই দুজনকেই প্রশ্ন করি, কে কোন দল সাপোর্ট করছেন? আজাদ ভাইয়ের কাছে যদি আসি, আজাদ ভাই তো একসময় ক্রীড়া সাংবাদিকতা করেছেন এবং তিনি খুব প্রথম সারির ক্রীড়া এই জন্যই সাংবাদিক আজাদ ভাইকে যদি বলি একেবারে সাংবাদিকতার সেই ধারা থেকে, এবং এখন আমি তো আসলে একসাথে অনেকগুলো দলের সাপোর্টার, একসাথে অনেকগুলো দলের সাপোর্টার এই অর্থে যে আমি আসলে ভালো ফুটবলের ভক্ত। তো যারা ভালো ফুটবল খেলে আমি সবারটাই উপভোগ করি। সেক্ষেত্রে আজকে যেমন মেসি অত্যন্ত চমৎকার খেলেছে, তার খেলা উপভোগ না করার কোনো কারণে রাতে রোনালদোর খেলা আছে, আমি সেটাও উপভোগ করার চেষ্টা করব। তবে ব্যক্তিগতভাবে চাইবো যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, কারণ আমি মনে করি মেসি মতো খেলোয়াড় যে দলে আছে তারা অবশ্যই শিরোপার দাবিদার এবং শিরোপার যোগ্য। ইলিয়াস ভাই, আপনাকে যদি আমার একটু মিশেল অনুভূতি। আমি পার্সোনালি ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু আমার 2 মেয়ে এবং আমার স্ত্রী তারা আর্জেন্টিনার সাপোর্ট। আমি এবার কিছুটা আর্জেন্টিনার সাপোর্টার এই কারণে, শুধু মেসির কারণে। আচ্ছা, যে কথাটি জনাব আজাদ মজুমদার বলেছেন, আমিও তার সাথে একমত। মেসির মতো প্লেয়ার, এবং তিনি তো ভিন্ন গ্রহের প্লেয়ার, এটা আমার কাছে মনে হয়। সুতরাং তারা আবার যদি উনি বিশ্বকাপ পান, আমি আপনার দুঃখ হবে না? না, সেটাই। দর্শক, দুঃখ আমার একটু হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ সবুজে রাঙিয়ে এসেছি। রঙের যে যোগাযোগ সেটি বুঝতে পারছেন ব্রাজিল সাপোর্টার। এই পর্যন্তই আজ আলোচনা। যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বিশ্বকাপের রঙে মাতুন, খেলা দেখুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সকলকে।